আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অনেকেই ব্রাজিলের নতুন মেসিনহো নামে পরিচিত এস্তেবাও উইলিয়াম সম্পর্কে জানতে চেয়েছিলেন যে এস্তেবাও উইলিয়াম মাত্র ১৭ বছর বয়সে ব্রাজিলের হয়ে অলরেডি ৪টা ম্যাচ খেলে ফেলেছেন। ওই এস্তেবাও উইলিয়াম সম্পর্কে জানতে চেয়েছিলেন। তো আজকের এই ভিডিওতে আমরা এস্তেবাও উইলিয়াম সম্পর্কে জানবো যে আসলে তিনি কোন স্ট্র্যাটেজিতে খেলে, তার শক্তির জায়গা কোথায়, তিনি কিভাবে আক্রমণের দায়িত্ব পালন করে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব। ওই বিষয়টাতে যাওয়ার আগে আমরা তার এই সিজনের স্টেজটা একটু দেখে নিব যে আসলে এই মৌসুমে কেমন পারফরমেন্স তিনি করতেছেন। আমরা যদি এবার ব্রাজিলিয়ান লিগের দিকে তাকাই তাহলে দেখতে পারবো যে তিনি পালমাইরাসের হয়ে খেলে থাকেন, যে পালমাইরাস বর্তমানে পয়েন্ট টেবিলের ২ নম্বরে আছে। ৩৬ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে ২ নম্বরে আছে। ওই পালমাইরাসে তিনি এই মৌসুমে টোটালি ২৯টা ম্যাচ খেলেছেন, যে ২৯ ম্যাচের মধ্যে ২৪টা স্টার্টিং 11-এ ছিলেন। সো ওই ২৯ ম্যাচে তিনি ১,৯৩৪ মিনিট খেলে ১২ গোল ৯ অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ আপনি যদি গোল প্লাস অ্যাসিস্ট হিসেব করেন তাহলে দেখতে পারবেন যে ২৯ ম্যাচে সরাসরি তিনি ২১ গোলে অবদান রেখেছেন। এখন আপনি যদি ব্রাজিলিয়ান লিগের টপ স্কোরার দেখেন তাহলে দেখতে পারবেন যে ১২ গোল নিয়ে, সর্বোচ্চ ১২ গোল নিয়ে তিনি ১ নম্বরে রয়েছে। আপনি যদি অ্যাসিস্টের কথা বলেন তাহলে দেখতে পারবেন যে টপ অ্যাসিস্টের ১ নম্বরে তিনিও রয়েছেন, যৌথভাবে ৯টা অ্যাসিস্ট করেছেন। এখন আপনি যদি গোল প্লাস অ্যাসিস্ট হিসেব করেন তাহলে তার ধারের কাছেও কিন্তু অন্য প্লেয়ারকে পাবেন না। তিনি অলরেডি ২১টা গোল প্লাস অ্যাসিস্ট করে এই মুহূর্তে ব্রাজিলিয়ান লিগে টপে অবস্থান করতেছে। সো এই প্লেয়ারটা খুবই স্পেশাল, ব্রাজিলের জন্য ইন ফিউচারে হইতে চলেছে। তো এখন আমরা চলে যাই যে আসলে এস্তেবাও উইলিয়ামের মূল শক্তির জায়গাটা কোথায়। দেখুন, এস্তেবাও উইলিয়ামের যে পজিশনটা সেটা হচ্ছে আপনার রাইট উইঙ্গার। সো তিনি কিন্তু রাইট উইংসে খেলে থাকেন। তো তিনি রাইট উইংয়ে খেললেও তিনি এই যে অ্যাটাকিং মিডফিল্ডার, রাইট মিডফিল্ডার, তারপর লেফট উইঙ্গার হিসেবেও কিন্তু মাঝে মাঝে খেলে থাকে। বেশিরভাগ সময় তিনি রাইট উইঙ্গারেই কিন্তু খেলে থাকে, এই পজিশনটাতে তিনি খেলে থাকেন। সো এখন আমরা তার যে শক্তির জায়গাটা সেটার কথা যদি বলি তাহলে দেখতে পারবো যে প্লেয়ারটা মোটামুটি ড্রিবল করতে পছন্দ করে। অর্থাৎ ন্যারো স্পেসে তাকে যখন ২ থেকে ৩ জন প্লেয়ার ঘিরে ধরে তখন কিন্তু তিনি ড্রিবল করে বল বের করার ট্রাই করে। সেই সাথে তিনি কিন্তু 1-to-1 খেলতে পছন্দ করে, অর্থাৎ তার সতীর্থদের সাথে 1-to-1 খেলে অপোনেন্টের ডি বক্সে ঢোকার ট্রাই করে। এমন ধরনের একটা সিনারি আপনারা হয়তো দেখতে পারবেন যে ব্রাজিলের সর্বশেষ ম্যাচটাতে, যেই ম্যাচটা ব্রাজিল উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল, ওই ম্যাচটাতে তাকে যখন শেষের দিকে নামানো হয়েছে তিনি কিন্তু এমন ধরনের বেশ কয়েকটা ম্যাজিক দেখিয়েছিলেন। এইখান থেকে 1-to-1 খেলে কিন্তু দারুণ কয়েকটা শুট নিয়েছিলেন, বাট ওই শুটগুলা বারের উপর দিয়ে চলে গেছে। বাট তার যে রানগুলা দেখলাম, ওই রানগুলা থেকে আমার কাছে মনে হচ্ছে যে প্লেয়ারটা ইন ফিউচারে ব্রাজিলের জন্য ভালো কিছু হইতে পারে। আমরা কিন্তু এন্ড্রিককে দেখেছি, এন্ড্রিককে নিয়ে ব্রাজিলিয়ান ফ্যানদের অনেক আশা ছিল, বাট এন্ড্রিক ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এন্ড্রিক আর তার যেই ক্লাস, তার যেই ট্যালেন্ট, সেটা কিন্তু ব্রাজিল টিমে এখন রিসেন্ট টাইমে প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে, সেটা রিয়াল মাদ্রিদেও। সো বাট এস্তেবাও উইলিয়াম কিন্তু ব্রাজিল টিমে এসে বেশ মোটামুটি ভালো করতেছে, যদিও গোল অ্যাসিস্ট পায় না। এবার তার যে রানগুলা দেখলাম, অফ দ্য বল মুভমেন্ট কিংবা ড্রিবল করার যে স্কিলগুলা, ওগুলা দেখার পরে আমার কাছে মনে হইতেছে যে প্লেটা ইন ফিউচারে ব্রাজিলের জন্য ওই নাম্বার 10 কিংবা রাইট উইং এ ভালো একটা অপশন হবে। এখন আমরা আসি তার যে শক্তির জায়গাটা, সেই শক্তির জায়গা থেকে দেখুন, সে কিন্তু হাফ স্পেস ধরে এইখান থেকে রাইট উইং থেকে হাফ স্পেসে রান করতে পছন্দ করে। সো তিনি যখন এইখান থেকে এই রাইট উইং থেকে হাফ স্পেসে বল নিয়ে ক্যারি করে, এইখান থেকে বেশিরভাগ সময় তিনি শুট নিতে পছন্দ করে। অর্থাৎ তিনি রাইট উইং থেকে হাফ স্পেসে এসে ওপোনেন্টের ডি বক্সের একটু আশেপাশে থেকে কিংবা ডি বক্সের ভিতর থেকে শুট নেওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ সবচেয়ে বেশি করে। এখন আপনি যদি এই সিজনে তার শুটিং এরিয়াটা দেখেন তাহলে দেখতে পারবেন যে বেসিক্যালি এইখান থেকে এই পজিশনটাতে, অর্থাৎ ডি বক্সের আশেপাশে থেকে আর ডি বক্সের হালকা একটু ভিতর থেকে তিনি শুট নিতে বেশি পছন্দ করেন। এই সিজনে কিন্তু এখনো পর্যন্ত তিনি ৭৬টা শুট নিয়েছেন ব্রাজিলিয়ান লিগে। ওই ৭৬টা শুট থেকে ৯টা গোল, তিনি ১২টা গোল অলরেডি করেছেন। এখন আপনি যদি তার শর্ট অন টার্গেট গুলা দেখেন, ৭৬টা তো শুট নিয়েছেন, ওই ৭৬টা শুটের মাঝে শর্ট অন টার্গেট ছিল তার ৩৫টা। বাট ওই ৩৫টা শুট থেকে মাত্র
12টা তিনি গোল পাইছেন। অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে প্লেয়ারটা মোটামুটি রাইট উইংস এবং হাফ স্পেস এবং ডি বক্সটাকে একটু বেশি প্রায়োরিটি দেয়। তিনি এই জায়গাগুলোতে বল পেলে অনেকটা ভয়ঙ্কর হয়ে ওঠেন। এটাই হচ্ছে তার বেসিক্যালি মূল শক্তির জায়গা। এখন আমরা যদি তার ক্রসিং এবিলিটিটা হিসেব করে দেখবেন যে এইখান থেকেও মোটামুটি ভালো মানের ক্রস করতে পারে। এখন আমরা যদি তার ড্রিবল স্কিলটা দেখি তাহলে দেখতে পারবো যে প্লেয়ারটা মোটামুটি ড্রিবল করতেও পছন্দ করেন। এখন এটা গেল তার অ্যাটাকিং সাইড। এখন আমরা আসি তার ডিফেন্সিভ সাইডের। দেখুন ডিফেন্সিভলিও প্লেয়ারটা মোটামুটি স্ট্রং। তার স্টেজগুলো যখন আমি ফলো করতেছিলাম, অর্থাৎ আমি যখন তার স্টেজগুলো ঘাটাঘাটি করতেছিলাম, তখন দেখলাম যে প্লেয়ারটা ট্যাকেলও বেশ কার্যকর। এই মৌসুমে অলরেডি 22টা সফল ট্যাকেল উইন হয়েছে। এখন আপনি যদি তার ট্যাকেল উইনের হার দেখেন তাহলে দেখতে পারবেন যে প্রায় 75.9, অর্থাৎ আপনি 76 বলতে পারেন, যেটা একজন ডিফেন্ডারের জন্য স্বপ্ন। সো প্লেয়ারটা দেখতে শারীরিক গঠনে একটু কম হলেও বাট মোটামুটি সাকসেসফুল ট্যাকেল করতে পারে। এখন আপনি যদি তার রিকভারিটা দেখেন, তার রিকভারিটাও কিন্তু বেশ ভালো। এই সিজনে 102টা রিকভারি করছে। বুঝতে পারতেছেন আপনি, একজন ফরওয়ার্ড হয়েও তিনি 29 ম্যাচে 102টা রিকভারি করছে, অর্থাৎ ওপোনেন্ট থেকে বল কেড়ে নিছে। সো আপনি বলতে পারেন যে প্লেয়ারটা অফেন্সিভলি যেমন মোটামুটি ডিফেন্সিভলিও এই সিজনে ভালো করতেছে। এখন আমরা আসি তার কয়েকটা উইকনেসের দিকে। দেখুন প্লেয়ারটা ড্রিবলে ভালো, শুট নিতে পারে বেশ ভালো, আউটসাইড অফ দ্য কার্লের থেকেও মোটামুটি ভালো শুট নিতে পারেন। বাট তার কিন্তু একটা উইকনেস রয়েছে। উইকনেসটা কি? তার এরিয়াল উইকনেস কিন্তু রয়েছে। যদিও ফরওয়ার্ডরা এরিয়ালি একটু উইক হয়ে থাকে, বাট তিনি একেবারে বেশি উইক। সম্ভবত তিনি এবারের এরিয়াল ডুয়েল উইনের ক্ষেত্রে মাত্র 35% সফল হয়েছেন। তো প্লেয়ারটা কিন্তু এরিয়ালি মোটামুটি অনেকটা উইক। এখন উইক কেন সেটাও আপনাদের বলি। দেখুন প্লেয়ারটার হাইট কিন্তু এত বেশি না। প্লেয়ারটার হাইট মাত্র 176 সেন্টিমিটার। সো 176 সেন্টিমিটারের প্লেয়াররা ওই অপোনেন্টের সাথে, ডিফেন্ডারদের সাথে আপনার এরিয়াল ডুয়েল উইন হতে পারবে না। এটাই স্বাভাবিক, কারণ ডিফেন্ডারদের কিন্তু সেন্টার ব্যাক যারা থাকে তাদের হাইট মোটামুটি 185 থেকে 90, 182 থেকে 85, 85 থেকে 90 এরকমই কিন্তু হয়ে থাকে। সো তার যেহেতু ওই ডিফেন্ডারদের চাইতে হাইট কম, সেই অনুযায়ী তিনি এরিয়ালে বল কম উইন হবেন, এটাই স্বাভাবিক। সো এটাকে আপনি উইকনেস ধরতেও পারেন আবার নাও ধরতে পারেন। এখন এই প্লেয়ারটা যদি ইন ফিউচারে ব্রাজিলে যদি ভালো কিছু করতে পারে, আই থিঙ্ক সে ভালো করতে পারবে। এখন তিনি যেভাবে পালমেইরাসের হয়ে খেলতেছেন, এভাবে যদি তার ধারাবাহিকতাটা বজায় রাখতে পারে, তিনি সামনের সিজনে ইউরোপে যাচ্ছে। তিনি কিন্তু বর্তমানে সেলসির প্লেয়ার, বাট তিনি লোনে খেলতেছে পালমেইরাসে। তার যখন 18 বছর পূর্ণ হয়ে যাবে তিনি চলে যাবেন সরাসরি চেলসিতে। সো ওই চেলসিতে গেলে আমরা দেখতে পারবো আসলে বেসিক্যালি প্লেয়ারটার মধ্যে কি রয়েছে। এখন তো ব্রাজিলিয়ান লিগে খেলে, সো ব্রাজিলিয়ান লিগ আর ইউরোপিয়ান লিগের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। এখন ইউরোপিয়ান লিগে যদি সে যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো, অর্থাৎ চেলসিতে যদি যায় তাহলে আমরা বুঝতে পারবো প্লেয়ারটা আসলে ব্রাজিলে যেমন খেলেছে, ব্রাজিলিয়ান লিগে যেমন খেলেছে, ওই ধারাবাহিকতাটা তিনি ইউরোপে অর্থাৎ প্রিমিয়ার লিগে বজায় রাখতে পারেন কিনা। সো আশা করি তার যে ট্যালেন্ট দেখলাম সে এনরিকের মতো ফ্লপ হবে না। এনরিক রিয়াল মাদ্রিদে গিয়েই মোটামুটি বেশ প্রথম কয়েকটা ম্যাচে ভালো খেললো, ইদানিং তিনি ফ্লপ যাইতেছেন। বাট আমরা ওইটা আশা করবো যে এস্তেবাও উইলিয়াম যখন তিনি চেলসিতে যোগ দেবেন তখন তার এই ধারাবাহিক পারফরমেন্সটা বজায় রাখবেন। সো এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটাও কিন্তু জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।